আচ্ছা, আপনি যখন স্বাধীনতার পর থেকে আসছেন, আমি একটা সিস্টেমেটিক জঞ্জালের কথা বলবো। সিস্টেমেটিক বলতে স্বাধীনতা 54 বছর পার হলেও আমাদের দেশে সৃজনশীল ও সার্বজনীন শিক্ষা নীতিমালা প্রণয়ন করা যায়নি কেন? এটা কি সিস্টেমেটিক দুর্বলতা, নাকি আমাদের আগ্রহ ছিল না? এটা কেন হয়েছে? সিস্টেমেটিক দুর্বলতা আমি কিভাবে বলবো বলেন? যে আমাদের শিক্ষার আহ মানে সার্বজনীন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়নি। আচ্ছা, সেটার জন্য কি বলা হয় যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেটাকে গুছিয়ে নিতে এই লাগছে সেই লাগছে, সরকার সরকার চেঞ্জ হয়েছে। তো যুদ্ধ বিধ্বস্ত দেশ কি আমাদের চারপাশে আর কোনো দেশ নাই? তারা কি সার্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে নাই? এই 54 বছরের মানে 54 বছরে কি একটা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ওই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অজুহাত দেওয়ার কোন সুযোগ আছে? আপনি বলেন আছে? নাই। তাহলে এটাই তো কি বলছি, কারণে 54 বছর কিন্তু, 54 বছর তৈরি কিন্তু হলো না? কম জিনিস, কম ছোট জিনিস না। 54 বছর অনেক, অর্ধ অনেক শতাব্দী সময় অর্ধ শতাব্দী, অর্ধ শতাব্দীর বেশি, আরো 4 বছর। বেশি। এটা হ্যাঁ, সময়, এটা একটা কম সময়? তাহলে আপনি কম বলেন সময়। সার্বজনীন শিক্ষা ব্যবস্থাটা, আমাদের শিক্ষা ব্যবস্থা সবসময় রাজনীতি দিয়ে ইয়ে হয়েছে, পরিচালিত হয়েছে। আপনি হ্যাঁ, বলেন, আমি হ্যাঁ, 3টা শিক্ষা ব্যবস্থার কথা বলি। আমরা যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে আসছি, তারপরে আমি পড়াইতে এসে ওই যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা পেলাম। তারপরে ওই যে গত হ্যাঁ, হাসিনা থাকার সময় সর্বশেষ যে একটা নতুন সিস্টেম প্রবর্তন করলো, একেবারে মাস্টার ট্রেনারদেরকে দিয়ে ট্রেনিং ট্রেনিং করায়, যে বাচ্চাদের এখন আর কি সায়েন্স আর্টস কমার্স বলে কোনো ভাগ থাকবে না, প্রত্যেকেই সবগুলো পড়বে। তেমন করে পরীক্ষা দিতে হবে না, তেমন করে হ্যাঁ, লিখতে হবে না, অ্যাসাইনমেন্ট করবে বেশি বেশি, অ্যাসাইনমেন্ট জমা হ্যাঁ, দিবে। এবং মানে একেবারে সহজ। ওই যে তখন খুব মক টক হয়েছে যে বাচ্চা সকালে স্কুল থেকে ঘুম থেকে উঠে কিভাবে বিছানাটা ঝাড়বে, কিভাবে ডিম ভাজি করবে, এইগুলা শেখানো হচ্ছে, মনে আছে? খুব ট্রল হ্যাঁ, হয়েছে কিন্তু কিভাবে সাইকেল চালাবে, কিভাবে হ্যাঁ, সাইকেল এইগুলো চালাবে। এগুলো শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়েছে। হোয়াট ইজ দিস? আপনি বলেন, আপনি বলেন যে আমি কোনোদিন রান্না বান্নার ধারে কাছে যেতে চাই নাই। আমার আম্মা বলতো সাপটাকে একটা পেঁয়াজ কাটতে দিলে শাপলার মাথা খারাপ হয়ে যায়। সে আমি তো রান্না বান্না করছি, সংসার চালাচ্ছি। আমার বান্ধবীরা, মানে আমাকে হল লাইফে যারা দেখছে আর যখন সংসার করতে আসছে, আমার বান্ধবীরা অবাক হয়ে যেত, তুই এইভাবে সংসার করতে, তুই এইভাবে রান্না করতে পারিস? তাহলে এই জিনিস কি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে, যেটা আমার ব্যবহারিক জীবনে আমি এক সময় এখন না তখন শিখে যাবো, শিক্ষা ব্যবস্থার মধ্যে মধ্যে ইম্পোজ করে এই কাজ করা লাগে? এটা একটা শিক্ষা ব্যবস্থা আপনি বলতে চান? আমি বাংলা মিডিয়ামের কথাই বলছি আর কি। এটা একটা শিক্ষা, এবং এটার পিছনে কি পরিমাণ টাকা খরচ করেছে। সর্বশেষ হাসিনা যাওয়ার আগে এই যে দীপুমণি, যে এই শিক্ষা ব্যবস্থাটা, একটা নামটা আমি ঠিক ভুলে গেছি, আমি আমি সেই সময় ছিলাম বাংলা মিডিয়ামে কাজ করতাম। তো আমাদের কিছু ট্রেনিং হয়েছে, 4 দিন না 5 দিনের ট্রেনিং, হিউজ খাওয়া দাওয়া, প্রচুর টাকা পয়সা, খামে ভরে টাকা পয়সা দেওয়া, মানে যা তা অবস্থা। মাস্টার ট্রেনারদের একটা বিশাল অঙ্কের টাকা দেওয়া, তারা আসছে কি কি যে বিশাল কম্পিউটার কি ইয়েতে প্রজেক্টরে একের পর এক থিওরি দিচ্ছে, থিওরি, আমার মাথা সব আউলা চাউলা। আমি কিছুই, মানে আমি কিছুই তালগোল পাকাতে পারতেছি না। সর্বশেষে শিক্ষকরা প্রশ্ন করতেছে যে আচ্ছা এখানে কি এখানে তো ফাঁকি ঝুঁকির অনেক সুযোগ আছে, এই যে অ্যাসাইনমেন্টে শিক্ষকরা চাইলেই তার পছন্দের ছাত্রছাত্রীকে বেশি করে নাম্বার দিবেন। তখন আমাদের মাস্টার ট্রেনাররা কি বলছে জানেন জবাবটা কি? কেন? শিক্ষকরা তো সৎ হবেন, শিক্ষকরা কেন এটা করবেন? আচ্ছা, এইটা এটা একটা কথা হতে পারে? শিক্ষকরা কেন সৎ হবে? শিক্ষকরা তো, আমাদের দেশের শিক্ষকরা তো সেই সততা জায়গাটা নাই। আর নাই। আপনি আপনি টু দা পয়েন্টে উত্তর দিবেন, একটা স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর দিবেন। আপনি শিক্ষকের উপর ছেড়ে দিতে পারেন না যে শিক্ষকরা সৎ হবে, অতএব সে বেশি নাম্বার দিবে না। সেটাকে আমাদের গত গত 50 বছরকে আমরা দেখেছি যে শিক্ষক এতটা স্পেসিফিক, দুই একজন এক্সেপশন ক্যান নেভার বি এন এক্সাম্পল আছেন, এটা এখনো আছেন, সেটা আমি অস্বীকার করি না, আছেন, কিন্তু আছেন, সৎ আছেন, হ্যাঁ। কিন্তু মেইন স্ট্রিমটা কোন দিকে? কোন, মানে ও, কতজন শিক্ষক আমাদের এতটা সততা নিয়ে কাজ করেন, আর সেটাকে আপনি চাপিয়ে দিলেন শিক্ষকদের উপর যে শিক্ষকরা সৎ হবেন, তাকে এইভাবে অ্যাসেসমেন্ট করবেন। না, এগুলা যে ওই যে দুর্বলতা, আপনি একটা সরকার আসে, এক এক ধরনের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসে ওনাদের মন মন ইয়া দিয়ে, মানে ওনাদের মন মতো। আচ্ছা, কিন্তু আমাদের আসল সময় শিক্ষা দেশের ব্যবস্থাটার কথা বলি। আপনি কোনটায় পড়ছেন যে 10টা প্রশ্নের 12টা প্রশ্ন দেওয়া থাকবে, 10টা প্রশ্নের উত্তর করতে হবে, 10 10 100 নম্বর? 100 নম্বর, আপনি জি। কি এটা পড়ছেন? এটা পড়ছি, জি। আমি আচ্ছা 94 তাহলে এসএসসি পাস। হ্যাঁ, আমরা এটার মধ্যে পড়েছি। এবং তার জন্য আমাদের কি করতে হয়েছে, যারা মানে খুবই ভালো রেজাল্ট করার প্রত্যাশা, তারা নোট টোট করে পড়েছে, মুখস্থ করছে। আর আমি কি করছে, আমি প্রতিদিন উঠে, আমাদের বাসায় একটা নিয়মই ছিল, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে যাই পড়ো, শুরু থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারটা রিডিং করে ফেলতে হবে।
আমি চ্যাপ্টার রিডিং করে পরীক্ষা হলে চলে গেছি, মানে বিশেষ করে লিটারেচারে ইংলিশ এবং বাংলা, ওখানে গিয়ে আমি জি, আমার মনের মতো করে বানায় বানায় লিখছি। আমার পুরো এক্স্যাক্টলি চ্যাপ্টারটা পড়তে হয়েছে, এবং সিলেবাসও কিন্তু তখন খুব সুন্দর গুছানো সিলেবাস ছিল। গোছানো ছিল। জি জি। কিন্তু আমাদের কিন্তু এমনও হয়েছে একটা অঙ্ক পুরো অঙ্ক করে শুধু রেজাল্ট, আমার নিজের এটা হয়েছে, রেজাল্ট ভুল হয়েছে। আমি এসএসসি তে জেনারেল ম্যাথে পাইলাম 95। কেন পাইলাম? একটা অঙ্ক করে রেজাল্ট ঠিক হয়েছে, লিখেও হয়েছি। 11th আওয়ারে যখন আরেকবার চেক করছি, মনে হয় একটু ক্যালকুলেটর একটু করে দেখি আমার ভুল হয়েছে কিনা। শিক্ষক যখন খাতা টান দিলেন, ক্যালকুলেটর দেখি একটা ডিজিট আমার ভুল হয়েছে, নিজের করাটা ওই ক্যালকুলেটরটা দেখে আমি বসাই দিচ্ছি। বাসায় এসে দেখি আমি নিজে যেটা করছি এটাই ঠিক ছিল, ক্যালকুলেটর হয়তো একটা ডিজিট ভুল চাপছি, ভুল, ওই 5 নাম্বার আমার কাটা গেছে। 95 পেলাম আমি ম্যাথে। কিন্তু কি করা হলো সৃজনশীলে, স্টেপ বাই স্টেপ, এতটুকু হইলে এত নাম্বার দিয়ে দিতে হবে, অতটুকু হলে অত নাম্বার দিতে হবে, অতটুকু হলে অত নাম্বার দিতে হবে। এই করে কি করা হয়েছে আসলে, পাশের হার বাড়ানো হয়েছে, ফুল পাশের টেবিল হার পর্যন্ত পাস করছে। সরকারকে দেখানো হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় সরকার খুবই আশানুরূপ কাজ করছে এবং পাশের হার বাড়ছে, দেশের শিক্ষিত জনগোষ্ঠী বাড়ছে। তারপরে দেখা গেলো কি, জিপিএ 5 পাওয়া ছেলে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বলতে পারে না। প্রচুর নিউজ হয়েছে, জিপিএর ফুল ফর্ম পারতেছে না, জিপিএর ফুল ফর্ম পারতে ছেলে এই 21 উচ্চারণ মানে করতে পারছে না। বাংলাদেশের শহীদ দিবস কোনটা, স্বাধীনতা দিবস হুম। কোনটা, মানে সেটা বলতে পারতেছে না। এই তো শিক্ষা, এই তো জনশক্তি তৈরি করা হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলা শিক্ষা ব্যবস্থা। তারপরে কি হলো দেখেন, গত 4-5 বছরে কি হলো, আমি এটার ভুক্তভোগী, কারণ আমার ঘরে আমার মেয়ে যখন ক্লাস 9-এ উঠলো, তখন হাসিনা সরকার ওই যে কোনো কিছু পড়া লাগবে না, খালি অ্যাসাইনমেন্ট করবে, ইন্টারনেট থেকে অ্যাসাইনমেন্ট করবে। ইভেন ইন্টারমিডিয়েটে তখন কি হলো, প্রশ্নের উত্তরগুলো নোট আকারে ছড়াই দেওয়া হলো, হুম। নোট আকারে বিক্রি হওয়া শুরু হলো। প্রচুর টাকা দিয়ে ছেলেমেয়েরা গুলো অ্যাসাইনমেন্ট, মানে যেটা বলা কিনতেছে। হচ্ছে যে তোমাকে একটা নোট দেওয়া হবে, সেটা তুমি সৃজনশীল ভাবে নিজের মতো করে লিখবা, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে নিজের মতো করবা। সেটা দেখা গেল কি, বিভিন্ন সিনিয়ররা, এই বুয়েট মেডিকেলের ছাত্ররা এগুলো লেখে, কিভাবে যেন আমি অত সব ভালো বুঝি না, টাকার মাধ্যমে নেটে দিয়ে দিচ্ছে ওদেরকে। দিচ্ছে, হ্যাঁ, প্রশ্নপত্র পাশের মতন আর কি। তাহলে সৃজনশীলটা কই রইলো, তাকে নেই। সৃজনশীলটা দিল কোথায়? আচ্ছা, সৃজনশীল প্রশ্নের 4টা প্রশ্ন থাকে, 1 নম্বর প্রশ্ন উত্তর 1, 2 নম্বর প্রশ্ন উত্তর প্রশ্নের মান 2, 3 নম্বরের মান 3, 4 নম্বরের মান 4। প্রথম 2টা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন, একটা অনুধাবনমূলক প্রশ্ন। 1-এ 1 যেটা, সেটা আপনাকে পড়লেই আপনি লিখতে পারবেন। 2-এ 2 যেটা, সেটা আপনি পড়লেই লিখতে পারবেন, নাহলে আপনি লিখতে পারবেন না। গ পারবেন না, ঘ হ্যাঁ। রয়ে গেল বিশ্লেষণাত্মক। সেখানে আবার বলা থাকলো যে বাচ্চা যদি কিছু লিখে তবে তাকে নাম্বার দিতেই হবে। আমি নিজে খাতা দেখেছি, প্রচুর বাচ্চারা জাস্ট প্রশ্নে যা লেখা আছে তাই, উদ্দীপক সহ প্রশ্নে যা আছে তাই লিখে আসছে। আমি তো বাধ্য, তাকে অন্তত 2 থেকে 3 দিতে। দিয়ে দিয়ে এমন অবস্থা হয়েছে, একটা বাচ্চা পুরো খাতা জুড়ে শুধু গ ঘ আনসার করছে, এরকম প্রশ্ন লিখে লিখে দিয়ে আসছে। আমি 2 2 2 2 দিয়ে দেখি তার পাশের চেয়ে বেশি নাম্বার উঠে গেছে। আরেকটা বাচ্চা ঠিক মতো প্রশ্নে আনসার করতে চেষ্টা করছে, তার নাম্বার কমে গেছে, কারণ তাকে তো প্রশ্নের উপর আমি নাম্বার দিচ্ছি। প্রশ্ন ভুল করছে, নাম্বার 0 হয়েছে। প্রশ্ন যেটা হয়েছে সেখানে আমি হয়তো স্ট্যান্ডার্ড অনুযায়ী নাম্বার দিছি। তাতে দেখা গেল যেই বাচ্চাটা জানে যে লিখলেই 2 দিতে হবে, সেই বাচ্চাটা নাম্বার বেশি পেয়ে গেছে। তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাটা কি, মানে ধ্বংস করছেন। শিক্ষিত নাগরিক তৈরি করার জন্য, শিক্ষিত জনশক্তি তৈরি করার জন্য তৈরি হচ্ছে ওই শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, সৃজনশীলের পরে ওইটা আসলো যে অ্যাসাইনমেন্ট করতে হবে। ক্লাস 9, চিন্তা করেন কত ভ্যালুয়েবল একটা সময় একটা স্টুডেন্টের জন্য। 9 থেকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে শুরু করলাম, এগুলো তো একদম আউলা ঝাউলা মাথা, একটা বছর তো ফিজিক্স কেমিস্ট্রি কিছুই বুঝলাম না। দেখা গেল ক্লাস 10-এর প্রথম থেকে একটু একটু করে বোঝা শুরু করলাম। ঠিক আছে, এই বাচ্চাগুলোকে কি করলো, হাসিনা পদ্ধতি অ্যাসাইনমেন্ট করাইলো ক্লাস 9-এ। ওকে, আমার কথা হলো এটাই যেহেতু তোমরা করাইছো, তাহলে এই বাচ্চাগুলো 10-এ, 10 হচ্ছে, আমি আমার বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে এবং আমার বাচ্চাদেরকে সবসময় একটা কথা বলি, মানুষের যেমন 2টা পা, 2টা পা যদি তোমার সুস্থ সবল থাকে, তুমি চাইলে দৌড়ায় বিশ্ব জয় করতে পারবা, দৌড়ালে চাইলে বসে থাকতে পারবা, আস্তে আস্তে হাঁটতে পারবা। ঠিক এসএসসি এইচএসসি হচ্ছে একটা ছাত্রের হ্যাঁ। জীবনের সবচেয়ে বড় 2টা পরীক্ষা, সবচেয়ে বড় একটা ক্যারিয়ারের 2টা পা। ওই অনার্স মাস্টার্স পিএইচডি ফেলোশিপ হ্যান ত্যান থিসিস এগুলা কিছু না, এই 2টা পরীক্ষা সবচেয়ে বড়, কারণ এই 2টা পরীক্ষা তোমার জানালা খুলে দিবে, তুমি কোথায় যেতে পারবা, কোথায় অ্যাপ্লাই করতে পারবা, তোমার স্বপ্ন পূরণ করতে পারবা কিনা। এই 9-এ উঠে, ওদেরকে 9-এ ওই সিস্টেম শিখায়, 10-এ উঠে ডক্টর ইউনূসের উপর আমার খুব রাগ, যে উনি তো পারতেন যে ঠিক আছে 9 যেহেতু বাচ্চাগুলো ওই সিস্টেম পড়ে গেছে, 10টা এটা দিয়ে ফেলুক এই সিস্টেমে, ওদেরকে পুট করে ক্লাস 10-এ এসে দেওয়া হলো
ওই যে বিভাগ দেওয়া হলো, সায়েন্স আর্টস কমার্স। ব্যাপকভাবে বাচ্চারা একটা মানে জাস্ট পরীক্ষামূলক একটা পরীক্ষা নিল। আমার বাচ্চা মুন্সি আব্দুর রফে পড়ে, এমনি বিডিআর স্কুল, ওরা পরীক্ষা নিল, এরকম সবগুলা স্কুলে নিল, প্যারেন্টসদের ডাকলো, কি অবস্থা। আমি তো আমার মেয়ের উপর রাগ, ও তো ফেল টেল করে একাকার। গিয়ে দেখি ডিজাস্টার, সারা বাংলাদেশে যে স্টুডেন্ট কোনোদিন ফার্স্ট সেকেন্ড হয়নি সেটাও ফেল করছে, ব্যাপক আকারে ফেল। এবং তাদেরকে এখন বাধ্যতামূলক ভাবে স্কুলে ক্লাস করাতে হবে, ইমপ্রুভমেন্ট ক্লাস, মানে ক্লাসের পরে আবার বেশি সময় দিতে, এবং সেটার পিছনে আমাদের টাকা দিতে হবে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। প্রতি সাবজেক্টে 300 টাকা। গার্জিয়ানরা তখন অনেক চিল্লাচিল্লি করলেন, তখন বললেন যে না, এটা সরকার থেকে নির্ধারিত করে দেওয়া, এটা আমাদের কমানোর কোনো উপায় নাই। এখন আপনি বলেন, শিক্ষা কি বাণিজ্য, নাকি শিক্ষা দক্ষ জনশক্তি তৈরি করা, নলেজেবল ছেলেমেয়ে তৈরি করা? দেশটাকে একটা ভালো জায়গায় নিতে হলে তো আমাদের এই এই বাচ্চাদেরকে তো একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করে নিয়ে তারা শিক্ষিত হয়ে বেরোবে, এই জায়গাটাতেই তো থাকার কথা। কিন্তু কেন থাকা হয় নাই? পুরাটাই তো পলিটিক্যাল ব্যাপার, পুরাটাই তো পলিটিক্যাল ব্যাপার। পুরোটাই তো পলিটিক্যাল, এবং আমলাতান্ত্রিক জটিলতাটাও এখানে অনেক কাজ করে। আপনি বলছেন যে ডক্টর ইউনূস এটা কেন করে না, কিন্তু ডক্টর ইউনূসকে তো করতে দেওয়া হয় নাই। এখানে যে হ্যাঁ, সেটা তো আমলাতান্ত্রিক আছে। যে জটিলতাটা সৃষ্টি করেছেন, আমলাতান্ত্রিক রাজনৈতিক জটিলতা, এটা কিন্তু এটা এটা যদি আলোচনা করতে চান, এটা ব্যাপক আকারে ওই যে ডিপ স্টেট চলে আসবে এখানে। হ্যাঁ, এটা নিয়ে অনেক অনেক জিনিস আসবে, ওটা অনেক নিয়ে লম্বা আলোচনা। এগুলা, হ্যাঁ, আমলাতান্ত্রিক পলিটিক্যাল জটিলতা থেকে বাংলাদেশকে পলিটিক্যাল মুক্ত আলোচনাই করার, করতে হবে আর কি। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এগুলা হিউজ ম্যান পাওয়ারের দরকার আছে। অনেক পলিটিক্যাল মানে সাহসী উদ্যোগ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এগুলা অনেক বড় ব্যাপার স্যাপার আর কি। কখনো আদৌ আমাদের জীবনে হবে কিনা আল্লাহ জানে।